আজ আমি তোমাদের লেখকের আমার হরিদ্বার যাত্রা পার্ট 2 শোনাচ্ছি। এই পার্ট 2-র একটা পৃষ্ঠভূমি আছে। পৃষ্ঠভূমিটা হলো এই যে লেখক যখন প্রথম হরিদ্বার যাত্রা করে এসে তার ঘরে যখন ঢুকছে তার ঘরটাকে চিনতেই পারছে না। তার যেন কেমন একটা অচেনা অচেনা লাগছে। সেখানে হোটেলের একটা বাতাবরণ, সেই গঙ্গার ধারে ব্যালকনিতে বসে গঙ্গা দেখতে থাকা রাত্রিবেলা পর্যন্ত 8টা-9টা অবধি। হ্যাঁ, সেই গাড়ি চলছে, সেই ওভারব্রিজ। গঙ্গাটাকে তো তোমরা অনেকেই জানো না, গঙ্গাটার চারদিকে না সব বিরাট বড় বড় ইয়ে করে দিয়েছে, বারান্দার মতো সব গঙ্গাটাকে চারদিক দিয়ে। সেইখানে সব নানা রকম লোকেরা ফেরি বেচতে থাকে সারাদিন, ম্যাজিক দেখায়, কত কি বেলুন বেচে লোকেরা সব পণ্য সামগ্রী বেচতে থাকে। রোদ হলে পলিথিনের টেন্ট লাগিয়ে দেয়, বৃষ্টি হলেও এরকম করে। তো সারাদিন এইসব দৃশ্য লেখক বারান্দায় ব্যালকনিতে বসে বসে দেখতো। আর তার মন আর সারাদিন গঙ্গার সামনেই পাহাড়, চারিদিকে সেই পাহাড়, মনসাদেবী পাহাড়টা, এদিকে বিরাট বড় একটা শিবের, ভগবান শিবের মূর্তি। তো এক অদ্ভুত দৃশ্য। তাই সেই সব দেখে হঠাৎ সে ঘরে এসে তার কিরম যেন অটপটা লাগে, ঘরটাকে যেন অচেনা অচেনা লাগলো। এই মানে 5-7 দিনের একটা ট্রিপেই তাকে অনেকটা বদলে দিয়েছিল। তাই যাই হোক, 2-1 দিন তার ভালোই লাগলো ঘরে। তারপর থেকে হঠাৎ কী হলো, লেখক একদম গুমসুম হয়ে যায়। তার কিছুই ভালো লাগে না, মন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না তার। সে হাসে না, সে কোনো কিছুতে রিয়াকশান করে না ঘরের লোকের কথাবার্তায়, সবসময় গুম হয়ে থাকে এবং তার কিচ্ছু ভালো লাগে না। খালি ভিতর তার কান্না আসতে থাকে। তো সে তো যদি হরিদ্বারে যাওয়ার জন্যে সে একটু তো হাঁটতে শিখে গিয়েছিল, তো সেই জন্য সে পার্কে যাওয়া শুরু করেছিল। এদিকে একটা কথা বলি, লেখক তো রিটায়ারমেন্টের পর থেকে 8-10 সাল ধরে ঘর থেকে কোথাও বেরোতো না, মানে বাইরে কোনো দিন ঘুরতে যায়নি। শুধু সে তার ঘর আর পার্ক আর এই জানতো। আর কিন্তু 2020 আর 21 থেকে যে করোনা লহর যে শুরু হয়, ফলে 1-1.5 বছর ধরে সে ঘরের মধ্যেই বদ্ধ থাকে। সে কিন্তু সে নিজেই অসুস্থ ছিল, আর সে করোনাতেও সে আক্রান্ত হয়েছে। সেই জন্যে লেখক তো 1-1.5 বছর ধরে তো কোথাও বেরোয়নি। তারপরে এই হরিদ্বার আসার পর থেকে একটু পার্কে যাওয়া শুরু হয়েছিল। তো তার পার্কে একজন রিটায়ার্ড প্রিন্সিপালের সঙ্গে তার মিত্রতা ছিল। সে জানতো যে লেখক বিমার ছিল, তো সে দেখা হলেই জিজ্ঞেস করতো যে কেমন আছো, কী হালচাল আছে, কী তবিয়ত আছে, এরকম জিজ্ঞেস করতো। তো সেই জন্যই সেদিন সেই হরিদ্বার থেকে আসার পরও সে যখন পার্কে গিয়েছিল, সে ভদ্রলোক MA ছিল, PhDও ছিল এবং 80 বছর বয়স্ক। সে কবিরাজিও জানতো। তার সারনেম ছিল গোস্বামী। তো লেখক দেখো তাকে নমস্কার করে। গোস্বামীজি বলে, কেসে ও ক্যা হাল है? তো লেখক বলে, এমনিতে তো গোস্বামীজি আমি ঠিক আছি, কিন্তু আমার না সবসময় কাঁদতে ইচ্ছে করে, কোনো কিছু ভালো লাগে না, একদম মন খারাপ উদাস থাকে সবসময়, কোনো কিছুতে আমি রিয়াক্ট করি না। কী করা যায় বলুন তো? বলে এটা কিছু নয়, এটা ডিপ্রেশনের লক্ষণ। তুমি না ডাক্তার দেখাও, ডাক্তার দেখালে ওরা ডিপ্রেশনের ওষুধ দেবে, তোমার ঠিক হয়ে যাবে, এই কোনো ঘাবড়ানোর কোনো বাত নেই, তুমি ডাক্তারকে দেখাও। সেই অনুযায়ী লেখক, যদিও তার মাসিক ওষুধ 1 মাসের ওষুধ তখন ফুরোয়নি, সে তো 5-6 দিনের জন্যই গিয়েছিল, কিন্তু সে এই জন্যে তার ডিপ্রেশন মতো লাগছে বলে সে আবার যায় হাসপাতাল। ওখানে যে শোনে যে তার নিউরোলজিস্ট ছিল তার ট্রান্সফার হয়ে গেছে, তার জায়গায় একজন নিউরো সার্জন বসেছে। তাকে তার হার্টের আর ওর ওই সব তার মানসিক রোগী চিকিৎসা 2টো ফাইল সে দেয় সেই ডাক্তারটার কাছে। সে দেখে টেকে সরাসরি দেখে বলে, আপনার প্রবলেমটা কী হচ্ছে? বললো, স্যার আমার প্রবলেম এইটাই হচ্ছে যে আমার না এখন সবসময় কাঁদতে ইচ্ছে করে, আর কিছু ভালো লাগে না, আর সবসময় গুমসুম, কোনো কিছুতে রিয়াক্ট করে না, কোনো চিজই ভালো লাগে না তার। তো সেই ডাক্তারটি যে বলে যে আপনার ডিপ্রেশন হয়েছে, এটা সিজনাল হতে পারে, আবার পারমানেন্টলি হতে পারে। আমি আপনাকে ওষুধ দিচ্ছি, আপনি এটা খান। প্রথমের দিকে সে দিনে এবং রাত্রে 2বার দিয়েছিল ওষুধ, 15 দিনের জন্যে দেখায়। 15 দিন পর একটু ভালো হয়, আবার দেয় সে ওই দিনে আর রাত্রে। এইভাবে 1 মাস চলার পর সে
দিনের ওষুধটা বন্ধ করে দেয় এবং লেখক ভালো ফিল করতে থাকে। তখন লেখকের নাতনি আর তার সেই যে ফ্রেন্ড, তাদের হরিদ্বার দেখে তাদের সেই সন্তুষ্টি হয়নি। তারা বলে আবার যাব। তার বান্ধবী বলে আমার মাকে দেখাতে হবে, মাকে দেখাইনি, ওই ঘরটা আমরা আবার নেবো ওই হোটেলে, ওই জানলা দিয়ে সব ভিউ দেখা যায়, তো আমরা ওই ঘরটাই আবার নেবো, আমার মাকে নিয়ে যাব, মাকে দেখাতে হবে বলে লেখকের নাতনি এবং ওই তার বান্ধবী এরা সব টিকিট আবার বুক করে হরিদ্বারে ডিসেম্বরের ঠান্ডায়। লেখক বলে ওরে বাবরে এত ঠান্ডায়? বলে হ্যাঁ আমাদের ভালো লাগবে, কিচ্ছু ঠান্ডা লাগবে না, আমরা ভালো, তুমি সোয়েটার কোট সব পরে যাও, কে আছে, ভালো জ্যাকেট কিনে দিয়ে এলো, ভালো জ্যাকেট কিনে নিয়ে আসলো, লেখকের জন্য টুপি ভালো কিনলো এই তিব্বতীদের থেকে, সব কিছু কিনে টিনে দেবে, তোমার কোনো ভয় নেই, কিছু নেই, আবার শাল নিয়ে নিল। লেখক বলে এত ঠান্ডা কী করে গঙ্গায় স্নান করবো, বাপরে, বলে গঙ্গায় স্নান করতে হবে না, কিছু না। তো যাই হোক, আবার লেখকের হরিদ্বার যাত্রা, কিন্তু সেবারে লেখকের যে শহরটা ছিল সেই শহর থেকে ডাইরেক্ট হরিদ্বারের গাড়িটা চলছিল না, কেন সাহারানপুরের কাছে না কোথায় একটা গাড়িটা এই রেল লাইনের মেরামত চলছিল। তো রিজার্ভেশন ওদের পাশের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট যেটা যেটা 70 কিলোমিটার দূরে, সেই ডিস্ট্রিক্ট থেকে হরিদ্বারের গাড়ি চলছিল। তো ওইখান থেকেই গাড়ি রিজার্ভেশন করা হয় এবং নির্ধারিত দিনে সে এটা আবার ভোর 4টের সময় নয়, ওই গাড়িটি রাত 9টার সময় চলে। তো লেখকের পরিবার জিনিসপত্র নিয়ে লুচি টুচি বানিয়ে, লুচি সুজি তরকারি বানিয়ে, আর কি করে এখান থেকে সন্ধ্যে 6টার সময় একটা ট্রেন যায় ওই ডিস্ট্রিক্ট নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে, তাতে চেপে প্রায় 7:30টার সময় ওইখানে পৌঁছে যায় এবং পৌঁছে যায়। ফ্লাক্সে চাও করে নিয়ে গিয়েছিল, সবাই প্রথমে চা খায়, ওয়েটিং রুমেই বসে, গাড়ি আসতে 9টায়, তখন 7:30 বাজে, সবাই চাটা খেয়ে নেয়। তারপরে 8টা বেজে যায়, তারপরে শুনলাম নাকি গাড়িটি আধা ঘন্টা লেট আছে। তো 8:30টার সময় সবাই রাতের খাবার লুচি তরকারি সব খেয়ে নেয়, খেয়ে নিয়ে ইন্তজার করতে থাকে। প্রায় 9:30টার সময় গাড়ি আসে। এদিকে স্টেশনে একটি বউ, তাকে সে তার বাচ্চার জন্য একটি লোককে রুটি চেয়েছিল, সে এত খাবার কিনে দেয়নি বলে সে খুব ঝগড়াঝাটি করছিল। লেখকের স্ত্রী আর এরা সব মেয়েরা ওদের কথা শুনছিল, আর ওর কথা শুনে মত্ত হয়ে যাচ্ছিল। সে তার দুঃখের বদলে এই বড় লোকরা দেয় না, হ্যান ত্যান এইসব করছিল। সে বউটা খুব চেঁচাচ্ছে, রোলা মচাচ্ছিল যাকে বলে হিন্দিতে না, সে করছিল, সেইতেই মগ্ন হয়েছিল তাদের কথা। ইতিমধ্যে গাড়ি হট করে এসে যায়। গাড়ি আসতেই এখন রিজার্ভেশন ডিব্বা যে কোথায় কেউ বলতে পারছে না, কেউ বলছে আগে আছে গাড়ি, কেউ বলছে পেছনের দিকে আছে। তো দিশাহারা, অর্ধেক পার্টি পিছনের দিকে যাচ্ছে, অর্ধেক সামনের দিকে যাচ্ছে। তো বান্ধবীটা ছুটে ছুটে বলে একদম সামনের দিকে ইঞ্জিনের কাছে ও লেখকদের ডিব্বা। তখন সেই সামান নিয়ে ভাগতে 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 সে গাড়িতে কোনো রকম উঠেছে, মানে লাস্ট লেখক বলে উঠেছে, আর উঠতেই গাড়ি ছেড়ে দিল। মানে গাড়ি লেট ছিল বলে যত ওই স্টেশনে কমসে কম 10-15 মিনিট স্টপেজ ছিল, কিন্তু 5 মিনিটও দাঁড়ায়নি, আর একটু হলে গাড়ি মিস হয়ে যেত লেখকদের। যাই হোক, রাতের জার্নি খুবই আরামদায়ক, সব আরামসে সব স্লিপারে শুয়ে কম্বল গায়ে দিয়ে সব শুয়ে পড়ে রাত্রিবেলা এবং খুব আরামসে জার্নি করে আর ভোরবেলা হরিদ্বারে পৌঁছে যায়। হরিদ্বারে পৌঁছে যাওয়ার পর কী হয়, স্টেশনে নামার পর ওরা একটি টেম্পু ডাকে, টেম্পু ঠিক করে, টেম্পুটাকে বলে হ্যাঁ আমরা আপনার হোটেলটা, ওই হোটেলটাই পৌঁছে দেবো। কিন্তু তখন অ্যানাউন্সমেন্ট হয় যে করোনা টেস্ট না করে কাউকে শহরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। তো লেখকের নাতনি আর ওর 2 বোন, ওর বান্ধবী 2জন, ওরা তখন টেস্ট করাতে চলে যায়। লেখক আর লেখকের স্ত্রী তো বাইরে টেম্পুর কাছে দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আসছে না। তো টেম্পুওয়ালা বললো আপনি ফোন করুন। তো ফোন করলাম, তো ওরা বলে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো টেম্পুওয়ালা বলছে আচ্ছা আপনার মেয়েকে নাতনিকে তো আমি ভালো করে চিনি না। যাই হোক, আমি বললাম এরম দেখতে এরম জামা পরে আছে, যান। তো বললো আমি ওদের ভেতরে বিনা টিকা লাগিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে পারবো। বলে যাও তাহলে নিয়ে এসো। সে যে লেখকের নাতনি আর ওই বান্ধবী দুটোকে কোনো একটা ব্যাক ডোর দিয়ে, সে টেম্পুওয়ালা ওখানকার সব জানে সব কিছু, সে নিয়ে আসে এবং টেম্পু করে ওই হোটেলে পৌঁছে দেয়। সেদিন তো হ্যাঁ 1-1:30টার সময় যায়, আর সেদিন তো হ্যাঁ না সকালবেলাই পৌঁছে যায়।
তো লেখকরা বোধহয় 10টার সময় পৌঁছয়, 10টা না 10:30। তো ওখানে আজকাল কি নিয়ম, হোটেলে হোটেলে 12 বাজে চেক আপ হয়, 12 বাজের আগে ঢুকতেও দেয় না। তো ওখানে হোটেলেরই ওই হোটেলের সামনে যে বড় সোফা টোফা পাতা আছে ওখানেই বসতে হয়। ওখানে আবার একটি বাঙালি ভদ্রলোক ছিল, সে গল্প করতে থাকে, ভীষণ গল্প লেখকের সঙ্গে। সে লেখক বলে আমি ওয়েস্ট বেঙ্গলের লোক, এখন আমি অন্য জায়গায় থাকি, তাই নাকি? সে অনেক তার নিজের কথা বলতে পারলো, বলে আমি টেলিভিশনের মধ্যে এই লাগিয়ে রেখেছি, আমি সারাদিন সব কিছু দেখি, সমাচার দেখি, দেখি, সারা পৃথিবীর সব খবর আমি পাই, কী যেন একটা মেশিন লাগিয়ে রেখেছে টেলিভিশনের সঙ্গে। সে বকবক করতে থাকলো। ওই ওর কর্মচারীরা বলে এই লোকটা সারাদিন এই বকবকই করে, আমাদেরও রাত্রে ঘুমোতে দেয় না। যাই হোক, 11:30 নাগাদ ঘর সাফ হয়ে যায়, একটা ঘর সাফ করে দেয়, একটা কামরা ওই যেটা গঙ্গার ধারে সেটাতে যাওয়া হয়। সবাই সামান টামান নিয়ে এই ঘরে ওঠে এবং ওঠার পর খাবার টাবারের অর্ডার দেওয়া হয় ওই সামনের হোটেলটা থেকে। এবারে কিন্তু লেখকরা আগেরবারে যে রুমটা পেয়েছিল স্বামী স্ত্রী, সেই রুমটা না পেয়ে 3 তলার উপরে একটি রুম আলাদা দিয়েছিল। এটা 2 তলার বারান্দায় এই গঙ্গার ধারেটা, লেখকের রুমটা লেখকের স্ত্রীর জন্য 3 তলার একটা রুম, ছোটো ব্যালকনি ওই ছিল, ওখানে শুয়ে হয়। যাই হোক, খাওয়া দাওয়ার পর লেখকের ওয়াইফ ওপরের রুমে চলে যায়। ওরা 3 বান্ধবী, একজন ওই রুমেই থাকে। খেয়ে ওরা সেদিন তো খেয়ে ঘুমোয় টুমোয়। পরের দিন লেখকরা ওখানে যায় কানখাল বলে একটা জায়গা আছে যেখানে শিবের শ্বশুর বাড়ি। তো সে জায়গায় যায়, টেম্পু করে বিকেলে বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরোয় এবং টেম্পুওয়ালা বলে আমি পুরো আপনাদের কনখাল দর্শন করি, আসা যাওয়ার পথে যত মন্দির থাকবে সব দেখাবো। তো সেই মতো তাকে তার সঙ্গে রেট ঠিক ফিক্স করা হয় এবং সে কনখালে নিয়ে যায়। ঘণ্টাখানিক পরে পৌঁছে যায় কনখাল। তোমরা অনেকেই জানো যে রামকৃষ্ণ বিবেকানন্দদের আশ্রম বোধহয় ওখানে আছে কনখাল, খুব ভালো নাকি জায়গাটা। তো লেখকরা যেখানে গেল ওখান থেকে তো ওই কনখালে বিবেকানন্দ আশ্রম বগেরা কিছু দেখা যায় না। ওখানে গঙ্গাটা অনেকটা চওড়ায় ছোট আছে, আর বেশ ঝিঝির করে জল বয়ে যাচ্ছে, ঘাট টাট বোনা আছে, মন্দির সব দর্শন টর্শন করে কনখালে শিবজির মন্দির টন্দির, খুব বড় মন্দির টন্দির আছে, খুব সুন্দর জায়গা পরিবেশটা। আর পরিবেশকে মন্দিরের পাশ দিয়েই গঙ্গা বয়ে গেছে, ওইখানে সব বসার জায়গা আছে, সব বসে বসে লোকেরা গঙ্গায় পা ডুবিয়ে, কেউ ডিসেম্বর তো 1-2 লোকই স্নান করছিল, তখন বিকেল হয়ে গেছিলো, বাকি সবাই বসে বসে গঙ্গার ধারে দেখছিল। অনেকক্ষণ কাটানোর পর তারপরে সবাই আবার রওনা দেয়, টেম্পুওয়ালা এসে যায় এবং ওর আস্তে আস্তে যেতে যেতে সমস্ত মন্দির দর্শন করাতে থাকে। বেশ কিছু মন্দির দেখার পর লেখক আর ওর নামে না, বারবার ওই টেম্পু থেকে নামো, চপ্পল জুতো খোলো, মোজা খোলো, পীর মন্দিরে যাও। তো 5-6টা দেখার পর লেখক আর নামতো না। তো বাকি ওর বান্ধবীটা খুবই ভক্তিমতী ছিল, সে সব জায়গায় নেমেছিল। এতে সেই দিনে মতো ফিরে যাওয়া হয়। তারপরে নেক্সট দিনে কী হয়, এরা প্রোগ্রাম করে যে দেহরাদুন যাবে। দেহরাদুনও খুব ভালো দেখার জায়গা আছে, দেহরাদুন যাবে। কিন্তু দেহরাদুন যাওয়ার জন্যে কোভিড সার্টিফিকেট, সবাইকে কোভিড এক্সামিন দিতে হবে। সেই জন্যে লেখকের পুরো পরিবার ওখানে কোভিড টেস্ট দেয়, আবার সবাইকে কোভিড টেস্ট দিতে হয়। টেস্ট দিয়ে সার্টিফিকেট চাইলে বলে আমরা এখন দিতে পারবো না, কিন্তু সেদিন অনেক ভিড় ছিল, কাল সকালে সার্টিফিকেট মিলবে। এদিকে লেখকের নাতনি আর তার বান্ধবী দেহরাদুনের টিকিট কেটে রেখে ফেলেছে নেক্সট দিনেই। লেখক তো ঘাবড়ে গেল, বলে কী করে সার্টিফিকেট পাস নেই আর তোরা একা থেকে টিকিট কেটে ফেললি। লেখক নাতনি বলে কিছু তোমাদের চিন্তা করতে পারি না, তোমরা এগিয়ে যেও, আর আমরা স্কুটি করে যে সার্টিফিকেট নিয়ে ট্রেনে যাবো। গাড়ি বোধহয় 11টা না 11:30 বোধহয় গাড়ি ছিল ওখানে যাওয়ার জন্যে, দেহরাদুনে যাওয়ার জন্যে। লেখক তো ভীষণ অনিশ্চিত। যাই হোক, লেখকের পত্নী আর বান্ধবীর বোন 3জনে তো স্টেশনে পৌঁছে যায়। এদিকে ওর লেখকের নাতনি আর তার বান্ধবী তারা হোটেলের মালিকের থেকে স্কুটি নিয়ে ওখানে যায়। লেখক বললো আজ তো যে স্টেশন ওরা দেখে গাড়ি তো এসেই গেছে, প্রায় আধ ঘন্টা বাদ ছাড়বে, গাড়ি ওখান থেকেই চালে দেহরাদুনের উদ্দেশ্যে। তো কী করে হবে, লেখক তো বললো যাত্রা তো হবেই না, টিকিটের পয়সাও
নষ্ট যাবে। যাওয়ার সময় তো সাধারণ গাড়িতে ওরা টিকিট কেটেছিল, আর আসার সময় ওরা হামসফর এক্সপ্রেসে, হামসফর গাড়ি থেকে যার ভাড়া, এই গাড়ি সাধারণ গাড়ির 4 গুণা ভাড়া চেয়ার কার নিয়েছিল, এসি চেয়ার কার। তো আমি বললাম এতগুলো টাকা তো জলেই যাবে, সেই লেখক ভাবছে। তো গাড়ি ছাড়ার প্রায় 10 মিনিট আগে দেখে লেখকের নাতনি আর তার বান্ধবী ছুটে 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 আসছে। ওরা তো লেখক, ওরা দাঁড়িয়েই ছিল। বলে কিরে পেয়েছি সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ। ওরা স্কুটি রেখে আর ছুটে ছুটে আসছে। লেখক বলে যাক ভগবানের কি দয়া, এরা পেয়ে গেছে সার্টিফিকেট। আর সঙ্গে সঙ্গে এরা চেপে পড়ে রেলে, আর রেল একটু পরেই চলতে শুরু করে দেয়। সে গাড়িটাও খুব ভালো ছিল, খুব তেজ চলছিল। রেলে বসে বসেই একটি ওদের স্টেশনের পাশে একটি, এই ওদের সিটের পাশে একটি বুড়ো ভদ্রলোক ছিল। সে ওখানকারই যাত্রী, দেরাদুনেরই নিবাসী। তাকে জিজ্ঞেস করা হয় দেরাদুনে একদিনের জন্য যাত্রাতে কী দেখা যায়। আর ওখানে দেরাদুনে 2-4 জন লোক তার পাশেই ছিল। বললো সহস্রধারা হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা, সেটা তোমরা যেতে পারো, আমি তোমাদের টেম্পু করে দেবো, আর ওটা তোমরা দেখে এসো, খুব ভালো জায়গা, এটাই সবচেয়ে বেস্ট জায়গা। তো একদিনের যাত্রায় তো এটাই হবে, তা সবচেয়ে বেস্ট জায়গাটাই দেখা যাবে। তো ওই ভদ্রলোক দেরাদুনে 2 ঘন্টার পর পৌঁছে, আমরা 2 ঘন্টার পরই এই রেগলের পরিবার দেরাদুনে পৌঁছে যায়। এবং ওই ভদ্রলোক নেমে টেম্পুর ব্যবস্থা করতেই ছিল, সে রেট অনেক দিচ্ছিল। তো শেষ করে সে ভদ্রলোক চলে যায়। তো লেখকের নাতনি আর লেখকের বান্ধবী ওরাই টেম্পু ডেকে তাই করতে থাকলো। কিছুক্ষণ পরে একটা টেম্পুওয়ালা রাজি হয়ে যায়। কত টাকা নিয়েছিল, 4,000 না কত, আমার মনে নেই, এই লেখকের মনে নেই। যাই হোক, লেখক ওরা এই দেরাদুন শহরে নিয়ে যায়। দেরাদুন শহরও একদম সমতল এবং এবং কী বলে, একদম সমতল শহর আছে। আর ওরা যেতে লাগলো। তো যাই হোক, ওরা সেই সিম্পল শহরের মতোই দেরাদুন শহর ও চলে গেল। যেতে যেতে ওরা শেষ পর্যন্ত সহস্রধারায় 1-2 ঘন্টা পর পৌঁছে যায়। সেখানে পৌঁছে যাওয়ার পর কেমন 3টে বেজে গেছে, সবার খিদে পেয়েছে। একটি হোটেল, ওখানে সব এত সুন্দর জায়গা, মানে ওখানেই দেরাদুন শহরটা শেষ হয়ে গেছে। চারিদিকে পাহাড় পাহাড়, এত সুন্দর পাহাড়, কি বলবো। দেয়াল, ওই রাস্তা, ওইখানে লাস্ট পয়েন্ট ওই সহস্রধারাটা রাস্তা দেরাদুনের। আর সব পাহাড়গুলো এত সোজা আর এত সুন্দর। কিন্তু সহস্রধারা যে নদীটা, সে তো একদমই ছোটো ছোটো, যেটা কলকাতার খালের মতো যেন মনে হচ্ছে, জল, পাথরের নুড়ি টুড়ি সব দেখাই যাচ্ছে। সে কিছুক্ষণ সহস্রধারায় তারা দেখে টেকে জল টলে একটু পা থেকে তারপরে তারা হোটেলে খাবার খায়। এবং খাবার টাবার খাওয়ার পর লেখকের নাতনি এবং তার বান্ধবীরা ওই উঁচু পাহাড়ে চলার জন্য রোপওয়ে, একদম সোজা পাহাড়টা, এরকম সোজা পাহাড়। ওরা বললো তোমরা যাবে? বললো লেখক আর লেখকের স্ত্রী বললো না বাবা, আমরা এই পাহাড়ে চড়তে পারবো না। কেন, ওই 2টো গন্ডেলা উপরে যাচ্ছে, একটা যাচ্ছে একটা আসছে, এত ধীরে ধীরে চলছে এত। তো লেখক আর লেখকের প্রতিনিধিত্ব সাহস হয়নি, বলে তোরা দেখে আসে, আমরা যাবো না বাবা, আমাদের লেখক এমনিতেই তার স্ত্রীও তা তো বয়স্ক হয়ে গেছে। তো তারা ওখানে চেয়ার নিয়ে বসলো, এরা চলে গেল সেই ওপরে রোপওয়েতে। যে অনেকক্ষণ লাগালো, প্রায় ঘন্টা 2 লেগে লাগিয়ে এসে তারা বলল যে কি অপূর্ব জায়গা, সেটা আমি তোমাদের পরে বলবো যে হোটেলে যে। তো তাড়াতাড়ি টেম্পুওয়ালাকে ডাকা হলো, বলো ভাই আমাদের 5 বাজে গাড়ি, তুমি পৌঁছে দিতে পারবে? বলে হ্যাঁ আমি পৌঁছে, তাড়াতাড়ি বসুন। সে ফটাফট তাড়াতাড়ি নিয়ে এসে একদম স্টেশনে নিয়ে আসে, পয়সা দিয়েই। গাড়ি একদমই দাঁড়িয়েছিল, ছাড়বো যে আমরা আমাদের কোচ ডেকে লেখকরা নিজেদের কোচে বসে যায়। এবং বসে যাওয়ার পর গাড়ি চলতে শুরু করে দেয়। গাড়ি হামসফর এক্সপ্রেসে সবাইকে প্রথমে জল দেয়, ফ্রি বোতল করে জল দিতে থাকে। তারপরে কিছুক্ষণ পরেই কফি দিতে থাকে। সেই কফি কী হয়, কফি বানাতে হয়। কফি সবাইকে, আমাদের লেখকদের তো দেয়নি, কেননা ওদের ওইটুকু 2টো স্টেশনের জন্যই তো ওদের কফি ফ্রিতে, তার লেখকদের সবার চা খাওয়া, কফি আর ইচ্ছা হয়েছিল, পয়সা দিয়ে কফি কেনে। এবং কফি কি সব পাউচ প্যাকেটে সব দিয়ে দেয়, পলিথিনেতে দুধ কফি এইসব নিজেদের বানাতে হয়, গরম জল কাপ টাপ দিয়ে দেয়। লেখকরা তো বানাতে পারে না, বলে আমাদের দাও, কীরকম করে বানাতে শিখিয়ে দাও। তো ওরাই সব বানিয়ে দেয় এবং কফিটা খেতে খুবই স্বাদ লাগে। এবং
লেখকের স্ত্রী তো দুটো দুধ মাঙিয়ে নেয়, বলে দুটো দুধ দিয়ে দাও আমাকে, এত কম কালো কালো কফি খেতে পারবো না। সে দুটো দুধ সেই কফি খেয়ে সে কী করে, ফের যাত্রা পুরো হয়। রাত 10টা 10:30 বাজে আসতে, এবং তারপরে ওরা খাবার টাবার খেয়ে শুয়ে পড়ে। তারপরে একদিন দুদিন, একদিন তারপরে দিন সবাই রেস্ট করে। নেক্সট দিন তারা দেখতে যায় হরিদ্বারের যে বাঁধ আছে, যেটার জন্যে হরিদ্বারটা ডুবে যায় না, বিরাট বড় বাঁধ বানিয়েছে, ইলেকট্রিসিটি হয় সারা হরিদ্বার, ইলেকট্রিসিটি সমস্ত কিছু। তো লেখকরা বললো এই বাঁধ দেখতে যাব। একদিন পরে তারপরের দিনে তারা ওখানে বাঁধে যায়, দিনের বেলা 10টা 11টার সময় বাঁধে যায় বাঁধ দেখতে। সে কি সুন্দর বাঁধ, একদিকে জল বেঁধে রেখেছে আর একদিকটা দিয়ে জল আর একদম শুকনো। সে যে জায়গাটা জল বেঁধে রেখেছে, যেমন উড়িষ্যার চিল্কা ঝিল, সেই রকম বিরাট একটা জলাশয়, এত সুন্দর দৃশ্য, এত মনোরম দৃশ্য। সেখানে দাঁড়িয়ে যায়, মনে হয় এখানেই সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, সেই রেলিংয়ের ধারে বাঁধের ধারে দেখে সেই জলাশয়, সূর্য আলোটা পড়ছে, জলের ওপরে চিকচিক করছে, কত পাখি বক, কত কিছু, কি সুন্দর জায়গা। সে জায়গা এত সুন্দর। আর জলের জলাশয়ের উল্টো দিয়ে গাছ হয়ে সারাদিকে গাছে গাছে সবুজে সবুজ। অনেকক্ষণ ধরে লেখকের পরিবার ওখানে দাঁড়িয়ে ছিল, এবং তারপরে সন্ধ্যের দিকে তারা ওখানে কোনো বাঁধের কোনো রিক্সা টিক্সা যেতে নেই, কিছুক্ষণ হেঁটে টেটে বা বাঁধের কাছে বসে টসে ফের সন্ধ্যের সময় তারা রিক্সায় করে তারা হোটেলে এসে যায়। এবং আগেই লেখকের নাতনি আর ওরা খাবার অর্ডার করে দিয়েছিল রাস্তাতেই, তো পৌঁছতেই খাবার ওই হোটেলে এসে গিয়েছিল। তো হোটেলের বেয়ারা বলে আপনাদের খাবার তো ঠান্ডা হতে চললো, হ্যাঁ আপনারা আগেই মাঙিয়ে নিয়েছেন। যাই হোক, খাবার টাবার খেয়ে নেওয়া হয় এবং সেদিন আরাম করা হয়। এরপরে কী হয়, আর একদিন দুদিন কোথাও যাওয়া হয় না। কোথায় যাবে বললো এবারে আমরা হরিদ্বারটাকেই ভালো করে দেবো। হরিদ্বার শহরটা এত কি সুন্দর, কি এত চারিদিকে ফ্লাইওভার আছে, হরিদ্বার শহরে কোনো রকম ট্রাফিক জ্যাম হয় না, চারিদিকে ফ্লাইওভারে ভর্তি, গঙ্গার উপরে এত সুন্দর ব্যবস্থা। অথচ ঋষিকেশটা এই যে কী বানিয়ে দিয়েছে, একটাই রাস্তা আর তার চারদিকে দোকান, আর দোকানগুলো সব রাস্তাটাকে ঘিরে রেখেছে, সব সময় ভিড় আর ভিড়। এত সুন্দর ঋষিকেশ জায়গাটাকে এরা মানুষ নষ্ট করে দিয়েছে ঋষিকেশটাকে। অথচ হরিদ্বারে কি অদ্ভুত ব্যবস্থা, চারিদিকে ফ্লাইওভার, কোথাও ট্রাফিক নাই, এত সাফ সুতরা। শুধু রাস্তাগুলো উঁচু উঁচু পাহাড়ি রাস্তায় রিক্সাওয়ালা যে একটুখানি জায়গায় গেলেই পুলিশ আটকে দেয়। মানে এক এরিয়ার টেম্পু দুসরো এরিয়ায় যেতে পারে না, 50 টাকা দিলে তবে তাদের অন্য এরিয়ায় যেতে দেয়। আর ওই মাঝে যে হরকে পেড়ি থেকে ওই গাড়ি টেম্পু ধরার জন্যে ওইটুকু রাস্তায় শুধু রিক্সাই চলে। রিক্সারা আবার চালাতে পারে না, কেন এত উঁচু নিচু রাস্তা, কিছুটা চালায় আবার কিছুটা হেঁটে নিয়ে যায়। এতে মানুষ হেঁটে হোটেলে পৌঁছে যেতে পারে। প্রথম তো লেখকরা হাঁটতে পারতো না, তো ওই রিক্সা চেপে যেত। তারপর বললো যে এই তো বহু বোরিং লাগ, কেননা রিক্সাওয়ালা টানতেই পারে না, গাড়ি এত উঁচু নিচু রাস্তা। তো যাই হোক, সে ফিরে তারপরে হরিদ্বারে দেখাশোনা করে এরা, এদের কেনাকাটা। একদিন একটা বাঙালির দোকানে লুচি ছোলা খেতে যায়, একদিন ওখানে একটা বাঙালিরও দোকান ছিল, পোস্ত ভাত খেতে যায়। আবার এই ধরনের করতে থাকে। আর ওই লেখকের নাতনির বান্ধবীরা, ওরা আবার কী হয়, ভাত রুটি খেতে ওদের ভালো লাগে না, ওরা কোনো দিন চাউমিন খায় রাত্রিবেলা, কোনো দিন কী খায় খেত, এইসব খেত। আর লেখকরা তো ওই ভাত রুটি আর ওই সকালে পরোটা, আলুর পরোটা, এই ওদের তো এই বাধ্যা ছিল, আর চা খেত। লাস্ট দিনে লেখকের ফেরার লাস্ট দিন আগে, সেদিন ছিল 31 ডিসেম্বর। সেদিন হোটেলের লোকেরা সব ফাংশন করবে, সেই সারা হোটেলটাকে সাজায় এবং সব রকম খাবার দাবার, কেক টেক কাটে, এবং লেখকের নাতনি এবং ওই বান্ধবীরা নানা রকম সাহায্য করে, ওরা খুব নাচে টাচে। লেখকের স্ত্রীরা রাত 12টা পর্যন্ত তো হয়, তারপরে তো নিউ ইয়ার শুরু হয়ে যায়, তারা সারা রাত নাচে। লেখক ওইসব পছন্দ, লেখক একবার দেখে একবার উঁকি দিয়ে উপরতলা 3তলা থেকে দেখে এরা খুব নাচ গানা করছে এত ঠান্ডায় ডিসেম্বরে 5 জানুয়ারিতে। তো লেখক গিয়ে ঘুমিয়ে পড়ে এবং সারা প্যান্ডেল থাকে। ওরা কখন এসেছে কী হয়েছে লেখক জানে না। নেক্সট দিনে লেখকরা ওই গাড়ি, সেই ওখানেও ওই গাড়িটা কিন্তু নেক্সট টাউনেই যাবে, নিজের লেখকের হোম টাউনে তো যাবে না, সেই জায়গায় ওই রিজার্ভেশন করা ছিল।
ওই রাত 9টায় গাড়ি ছাড় স্টেশনে রাত 9টায় চাপে, খাওয়া দাওয়া করে রাত 9টায় আবার ওই কম্বল গায়ে দিয়ে আরামসে স্লিপারে শুয়ে আর ভোরবেলা ওই স্টেশনে এসে যায় নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে, এবং ওখান থেকে লেখকরা ভোরবেলা একটা ট্রেনও পেয়ে যায়, ওখান থেকে নামার পরই ট্রেন পাওয়া যায়, এবং ট্রেনটা সকাল 7:30টার মধ্যেই লেখকের আস্তানায় পৌঁছে দেয়, এবং লেখকরা ওই টেম্পুকে আবার ফোন করে, লেখকের নাতনির বান্ধবীদের জানাশোনা টেম্পু, সে এসে লেখককে নিয়ে যায়। এবার আর বান্ধবীদের বাবা মারা আসে না, বাবা আসেনি, তারা ওই টেম্পু তাদের ঘরে ছেড়ে দিয়ে লেখককে আর লেখকের পরিবারকে ঘরে ছেড়ে দিয়ে তার বান্ধবীদের নিয়ে চলে যায়। আমার এই লেখকের হরিদ্বার যাত্রা দ্বিতীয় এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করবেন। ধন্যবাদ।